এরপরে দেখো যে আমরা শিখবো সাইটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে সেই সম্পর্কে। তো সাইটোপ্লাজম জিনিসটা কি? প্রথমে আসো যে সাইটোপ্লাজম হলো এক ধরনের অর্ধতরল, দানাদার এবং অর্ধ স্বচ্ছ। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু প্রোটোপ্লাজমের মতোই, অর্থাৎ প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য এবং সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য কিন্তু একেবারেই কাছাকাছি। কিন্তু এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের অঙ্গাণু অবস্থান করে, কিন্তু প্রোটোপ্লাজমের ভিতরে কিন্তু আমরা সেই জিনিসটা লক্ষ্য করি নাই। তো অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী কলয়েডাল তরল পদার্থকেই মূলত কি বলা হয়? সাইটোপ্লাজম বলা হয়। সাইটোপ্লাজমকে কিন্তু আলাদা অনেক নামে ডাকা হয়, তার মধ্যে একটা হচ্ছে কি হায়ালোপ্লাজম, সাইটোসোল। তো পরীক্ষায় কিন্তু আসতে পারে নিচের কোনটি সাইটোপ্লাজমের অপর নাম, সেক্ষেত্রে হায়ালোপ্লাজম থাকতে পারে, সাইটোসোল থাকতে পারে। তো এটা কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে। এবং আমরা প্রোটোপ্লাজমের ক্ষেত্রে কিন্তু একটা জিনিস জানছিলাম যে প্রোটোপ্লাজমের যে আপেক্ষিক গুরুত্ব সেটা কিন্তু পানি থেকে বেশি। একই রকম সাইটোপ্লাজমের যে আপেক্ষিক গুরুত্ব সেটা কিন্তু পানির থেকে বেশি। এবং এই সাইটোপ্লাজমের ভিতর যে কোষ গহ্বরের চারদিকে যে পর্দা, অর্থাৎ পাতলা পর্দার মতো আবরণ থাকে, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে আসো যে সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদান, সাইটোপ্লাজমিক রাসায়নিক উপাদান বা প্রকৃতিটা কি কি? এখানে রাসায়নিক উপাদান বলতে হচ্ছে জৈব এবং অজৈব দুই ধরনের বস্তুই কিন্তু থাকে। তো অজৈব উপাদানের মধ্যে কি থাকে? পানি এবং পানির ভিতরে যেই গ্যাসগুলো দ্রবীভূত অবস্থায় থাকে সেইগুলো, অর্থাৎ পানি এবং পানিতে দ্রবীভূত গ্যাস। আর সাইটোপ্লাজমে যে পানির পরিমাণটা থাকে এটা কিন্তু অনেক বেশি, অর্থাৎ সাইটোপ্লাজমের বেশিরভাগ অংশই কিন্তু পানি দ্বারা গঠিত এবং এর পরিমাণ কত? 65 থেকে 96%। এবং আমাদের যে শোষণটা সংগঠিত হয়, এই শোষণের যে প্রথম ধাপ সেইটা কিন্তু মূলত সাইটোপ্লাজমে সংগঠিত হয়। এবং এই যে ধাপটার নাম সেটা কি? গ্লাইকোলাইসিস। আমরা যদি খেয়াল করি গ্লাইকোলাইসিসের শেষে কি? দন্তেশ্ব। দন্তেশ্ব দিয়ে কি হবে? সাইটোপ্লাজম। আমরা কিন্তু এটা সহজে মনে রাখতে পারি যে গ্লাইকোলাইসিস কোথায় সংগঠিত হয়? সাইটোপ্লাজমে। এরপরে আসো যে কথাটা বলছিলাম যে প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের বৈশিষ্ট্যগুলো কিন্তু খুবই কাছাকাছি। তো এর মধ্যে যে বেসিক পার্থক্যগুলো আছে সেইগুলো কি কি? প্রথমেই দেখো যে কোষের সজীব অংশকে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা আসতে পারে, জীবনের ভৌত ভিত্তি কোনটি? উত্তর কি হবে? প্রোটোপ্লাজম। দেন সাইটোপ্লাজমের ক্ষেত্রে কি? নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষ ঝিল্লি পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের অংশ হলো সাইটোপ্লাজম। অর্থাৎ নিউক্লিয়াসকে যদি বাদ দিয়ে দাও, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরের অংশটা চিন্তা করো, সেই জিনিসটাকে কি বলা হবে? সাইটোপ্লাজম। এরপর আসো যে প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস এই তিন অংশে বিভক্ত থাকে। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, এই তিনটা অংশ মিলেই কিন্তু কি তৈরি করতেছে? প্রোটোপ্লাজম তৈরি করতেছে। এরপর আসো যে সাইটোপ্লাজম দুটি অংশে বিভক্ত, একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর একটা হচ্ছে কি? মাতৃকা। অর্থাৎ প্রোটোপ্লাজম তিনটে অংশে গঠিত বা তিনটে অঙ্গাণু নিয়ে গঠিত হয়, অংশ নিয়ে গঠিত হয়, এবং সাইটোপ্লাজম দুইটি অংশ নিয়ে গঠিত হয়। এরপর আসো যে প্রোটোপ্লাজম নিউক্লিয়াস যুক্ত। আমরা সাইটোপ্লাজমের ক্ষেত্রে কি পড়তেছি? নিউক্লিয়াসের বাইরের যে অংশগুলো আছে সেইগুলো নিয়ে সাইটোপ্লাজম গঠিত। তার মানে এটা কি হবে? নিউক্লিয়াস বিহীন হবে। তো নিউক্লিয়াস যেহেতু এটা যুক্ত, তার মানে নিউক্লিয়াসের ভিতরে কি পাবো আমরা? ক্রোমোজোম পাবো। ক্রোমোজোম কি কাজ করে? বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে। তাইলে বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করবে কোনটাই? মানে থাকবে কোনটাতে? প্রোটোপ্লাজমে। কিন্তু যেহেতু সাইটোপ্লাজমের ক্ষেত্রে নিউক্লিয়াসটা নাই, সেক্ষেত্রে আমরা সেখানে কি পাবো না? ক্রোমোজোম পাবো না। তো বংশগতির ধারক এবং বাহকও কিন্তু এখানে থাকবে না, অনুপস্থিত। এরপর আসো যে জীবনের আধার হিসেবে কাজ করে। তো প্রশ্ন আসতে পারে যে জীবনের আধার হিসেবে কাজ করে কোনটি? কি হবে? প্রোটোপ্লাজম। জীবনের আধার এবং সাইটোপ্লাজমের এখানে পার্থক্যটা কি? এটা শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে। তো কতিপয় অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে যদি বলে সেটা হবে কি? সাইটোপ্লাজম। যদি বলে জীবনের আধার হিসেবে কাজ করে কোনটি, সেটা হবে কি? প্রোটোপ্লাজম।
এরপরে আসো যে সাইটোপ্লাজমের ভিতরে যে অঙ্গাণুগুলোর কথা আমরা বলতেছি তার মধ্যে প্রথম যে অঙ্গাণুটার কথা আমরা বলবো সেটা হচ্ছে কি রাইবোসোম। এখন এই রাইবোসোম কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে, আবরণ থাকতে পারে কোনো অঙ্গাণুর ভিতরে, কোনো অঙ্গাণুর ভিতরে আবরণ নাও থাকতে পারে। তো এগুলো কেমন হয় দেখো, যে মুক্ত রাইবোসোম যেগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো আবরণ থাকে না। মুক্ত যে রাইবোসোম আছে সেগুলোর ক্ষেত্রে কোনো আবরণ থাকে না। এবং এই রাইবোসোমটা মূলত যদি আমরা সেন্ট্রিফিউজ করি, সেন্ট্রিফিউজ করলে দুই ধরনের রাইবোসোম পাওয়া যায়, একটা হচ্ছে 70S আর একটা হচ্ছে 80S। তো আমরা যে আদি কোষ এবং প্রাণী প্রকৃত কোষ সম্পর্কে জেনে এসেছি, আদি কোষের ক্ষেত্রে আমরা জেনেছি যে 70S রাইবোসোম বিদ্যমান এবং যেগুলো প্রকৃত কোষ সেগুলোর ক্ষেত্রে 80S রাইবোসোম বিদ্যমান। এবং এই যে 70S রাইবোসোম এর ক্ষেত্রে যে আণবিক ওজনটা হয়ে থাকে সেটা হয় 2.7 গুণ 10⁶ ডাল্টন, এবং যেটা 80S রাইবোসোম সেটার ক্ষেত্রে যেই আণবিক ওজনটা হয় সেটা হয় হচ্ছে 40 গুণ 10⁶ ডাল্টন। অর্থাৎ 80S রাইবোসোমের ক্ষেত্রে কিন্তু এর যে আণবিক ওজনটা সেটা কিন্তু 70S থেকে বহুগুণে বেশি। এবং এই যে 70S রাইবোসোম বা 80S রাইবোসোম এটাকে যদি আমরা ভাগ করি, এখানে কিন্তু দুইটা করে সাব ইউনিট আমরা পাই। অর্থাৎ 70S যদি ভাঙি তাইলে পাবো কি 70 থেকে পাবো হচ্ছে 50 প্লাস 30, 50 এবং 30 মিলে মূলত 70S রাইবোসোমটা গঠিত হয়। এবং আমরা যদি চিন্তা করি 80S এর কথা, 80S এর ক্ষেত্রে কি হয় 60 প্লাস 40, অর্থাৎ 60 প্লাস 40 যে দুইটা সাব ইউনিট আছে এই দুইটা মিলেই কিন্তু মূলত 80S রাইবোসোমটা গঠিত হয়। এবং এই যে রাইবোসোমের অবস্থান এটা কি ইউক্যারিওট কোষের ক্ষেত্রে কি হয়, শুষ্ক ওজনের 22 ভাগই থাকে কি রাইবোসোম। এই যে দুই ধরনের রাইবোসোম আমরা দেখলাম 70S এবং 80S, তো এর যে সাব ইউনিটগুলো থাকে 50S 30S 60S 40S, তো এইগুলো যখন প্রোটিন সিনথেসিস হয় অর্থাৎ প্রোটিন যখন সংশ্লেষিত হয় তখন শুধুমাত্র একত্রিত হয়, বাদবাকি অন্য সময়গুলোতে কিন্তু এই যে সাব ইউনিটগুলো আছে এইগুলা কিন্তু কি থাকে আলাদা আলাদা অবস্থায় অবস্থান করে। এবং এই রাইবোসোম যেটা থাকে সেটার কিন্তু 4টা স্থান আমরা লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে কি শর্টকাটে যদি আমরা বলি এই স্থান বা অ্যামাইনো অ্যাসাইল স্থান, একটা হচ্ছে পেপটাইডিল থেকে হচ্ছে পি, এরপরে যেটা হচ্ছে নির্গমন বা ইমিট হয়, ইমিট মানে হচ্ছে বেরিয়ে যায় বা এক্সিট, সেটার ক্ষেত্রে কি ই স্থান, আর এমআরএনএ সংযুক্তি স্থান। এই 4টা স্থান কিন্তু রাইবোসোমের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এর রাসায়নিক গঠনটা হবে কেমন, রাইবোসোমের মূলত উপাদানটা থাকে প্রোটিন এবং আরএনএ। তো প্রোটিন এবং আরএনএর সমন্বয়ে মূলত কি তৈরি হয়, এই রাইবোসোমটা তৈরি হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে রাইবোসোমের রাসায়নিক উপাদান কি কি, একটা হচ্ছে প্রোটিন আর একটা হচ্ছে আরএনএ, এবং এরা কোন রেশিওতে থাকে অর্থাৎ এদের যে অনুপাত সেটা কত 1:1, অর্থাৎ সমান সমান অনুপাতে কিন্তু এই প্রোটিন এবং আরএনএটা অবস্থান করে। আর বাদ বাকি যেটা আছে 70S রাইবোসোমের ক্ষেত্রে এর যেই 3টা আরআরএনএ থাকে সেটা কি কি, এবং 80S রাইবোসোমের ক্ষেত্রে এর থেকে 4টা আরআরএনএ। তো এই 4টা আরআরএনএ কি কি এইগুলো আমাদের মুখস্থ করতে হবে। এরপর আসো যে রাইবোসোমের কাজটা কি, রাইবোসোমের কাজটা মূলত হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। একটা কাজ যদি বলে রাইবোসোমের কাজ কি, সেটা হচ্ছে প্রোটিন সিনথেসিস করা। যেহেতু এটা প্রোটিন সিনথেসিস করতেছে তো এটাকে কি বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এটাকে কি বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, অর্থাৎ এই ফ্যাক্টরি থেকে কি উৎপন্ন হচ্ছে প্রোটিন উৎপন্ন হচ্ছে। এবং আরেকটা কাজ দেখো যে গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ জাতীয় পদার্থের বিপাক রাইবোসোমেই সংগঠিত হয়। অর্থাৎ গ্লুকোজের ফসফোরাইলেশন এবং স্নেহ পদার্থের যে বিপাকীয় কাজ সেটা কিন্তু মূলত রাইবোসোমে সংগঠিত হয়। এই যে এরপরে আছে কি গোলগি বডি, এরপরে আছে কি গোলগি বডি। তো এই গোলগি বডি কত স্তর বিশিষ্ট, আমাদেরকে প্রথম জানতে হবে যে এটা কত স্তর বিশিষ্ট। কত স্তর বিশিষ্ট, দ্বিস্তর বিশিষ্ট। এবং এই যে গোলগি বডি, তো এইটা প্রথম কোথায় দেখা যায়, পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে এটি মূলত প্রথম দেখা যায়। এবং বিজ্ঞানী নাম যেহেতু ছিল ক্যামিলো গোলগি, তো সেখান থেকে এই যে অঙ্গাণুটা এটার নাম দেওয়া হয়েছে কি
গোলগি বডি। এবং এর কিন্তু আরও নাম আছে, একটাকে বলা হয় ডিকটায়োসোম, ইডিওসোম এবং লাইপোকন্ড্রিয়া। তো আমাদের এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি গোলগি বডির নাম নয়। তো এই তিনটা নাম দেওয়া থাকবে, আর একটা যেহেতু বাইরে থেকে নাম দিয়ে দিতে পারে, তো সেই ক্ষেত্রে ওইটা হবে কি গোলগি বডির অপর নাম নয়। তো আমাদের অপর নামগুলো ভালো করে মনে রাখতে হবে, একটা হচ্ছে ডিকটায়োসোম, একটা হচ্ছে ইডিওসোম, আর একটা হচ্ছে কি লাইপোকন্ড্রিয়া। এরপরে দেখো যে গোলগি বডি, গোলগি বডিকে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ। তো এই বডি থেকে আমরা মনে রাখবো কি বডি গার্ড, বডি গার্ডটা মনে রাখবো কি পুলিশ। তো এটা হচ্ছে কি গোলগি বডির ক্ষেত্রে বডিগার্ড হিসেবে কাজ করে, এবং এটাকে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, কোষের ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশ অফ সেল বলা হয়। তাহলে কাকে? গোলগি বডিকে। এরপরে দেখো যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি গোলগি বডি থাকে, আমরা কি বলতেছি? গোলগি বডিকে ট্রাফিক পুলিশ। এবং যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলা হয়, গোলগি বডিকে বলা হয় কি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আমরা রাইবোজোমের ক্ষেত্রে কি জানছি? যে রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, কারণ এখান থেকে প্রোটিন সিনথেসিস হয় বা প্রোটিন সংশ্লেষিত হয়। তো এটাকে বলা হয় কি গোলগি বডিকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তার মানে এখান থেকে কি হবে? কার্বোহাইড্রেট সিনথেসিস বা সংশ্লেষিত হবে। এবং এই যে গোলগি বডি, এটার যে রাসায়নিক উপাদান বা গঠন থাকে, এখানে প্রোটিন থাকে 60 ভাগ আর 40 ভাগ থাকে লিপিড, অর্থাৎ লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে কিন্তু এই গোলগি বডি তৈরি। এরপরে দেখো যে এর যে প্রকারভেদ, অর্থাৎ গোলগি বডির কিন্তু 3 রকমের প্রকারভেদ আছে। তো প্রকারভেদ যদি খেয়াল করি, একটা হচ্ছে সিস্টার্নি বা চ্যাপ্টা থলি, ভেসিকল বা ছোট গহ্বর, ভ্যাকিউল বা হচ্ছে বড়। ভেসিকল মানে হচ্ছে ছোট, আর ভ্যাকিউল মানে হচ্ছে বড়। তো এই দুই ধরনের গহ্বর থাকে, এবং সিস্টার্নি বা চ্যাপ্টা থলি নিয়ে মূলত এই গোলগি বডি গঠিত। এখন এর গঠন গেল, এরপর আমাদের কি লাগবে? গোলগি বডির কাজ কি? গোলগি বডির কাজ, প্রথম যে কাজটা আছে দেখো, লাইসোসোম এবং ভিটামিন তৈরি করা, অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করা। প্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ কে করে? রাইবোজোম। তো অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ কে করবে? গোলগি বডি। তারপরে দেখো যে কোষ প্লেট তৈরি করা কার কাজ? কোষ প্লেট তৈরি করা গোলগি বডির কাজ। আমাদের এখানে সবগুলো কাজ লাগবে না, কিছু কিছু কাজ আমাদের পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কাজ আমাদের করতে হবে। তারপরে দেখো যে প্রোটিন এবং ভিটামিন সি, এখানে কিন্তু কোন ভিটামিন সঞ্চয় করা গোলগি বডির কাজে হয়ে দিতে পারে? এ বি সি ডি ই কে, 5টা অপশনে কিন্তু থাকতে পারে। তো এখান থেকে উত্তর হবে কোনটি? ভিটামিন সি। ভিটামিন সিটাই মূলত গোলগি বডি সঞ্চয় করে থাকে। এরপরে আসো, এটা গেল হচ্ছে গোলগি বডি। এরপরে আসে হচ্ছে লাইসোসোম। লাইসোসোম সম্পর্কে আমরা জানবো। লাইসোসোম মূলত কোথা থেকে উৎপত্তি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে। দেখো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এর উৎপত্তি হয়, কিন্তু এটা প্যাকেজকৃত হয় কোথায়? গোলগি বডি কর্তৃক। এবং এই যে লাইসোজোম, এটা মূলত কোথায় বেশি দেখা যায়? আরবিসিতে, অর্থাৎ ডাব্লিউবিসিতে, অর্থাৎ হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকার ক্ষেত্রে কিন্তু এই যে লাইসোসোম সেটা সবচেয়ে বেশি দেখা যায়। এবং লাইসোসোম কিন্তু সব ধরনের প্রাণী কোষেই থাকে। বিশেষ করে কোন ধরনের থাকে কোষে? বৃক্ক কোষে, অন্ত্রের আবরণী কোষে লাইসোসোম আছে। কিন্তু এই যে রেড ব্লাড সেল অর্থাৎ আরবিসি, এখানে কিন্তু কোনো ধরনের লাইসোসোম থাকে না। এবং এই লাইসোসোম এর আরেকটা নাম আছে, সেটাকে কি বলা হয়? ওলিওসোমও বলা হয়। তবে এই ওলিওসোমটা হচ্ছে এটা কয় স্তর বিশিষ্ট হয়? 1 স্তর বিশিষ্ট হয়। কিন্তু লাইসোসোমের ক্ষেত্রে আমরা কি জেনেছি? লাইসোসোমের ক্ষেত্রে কিন্তু যে স্তরটা থাকে সেটা কিন্তু দ্বিস্তরী। সেটা কি? দ্বিস্তরী। আচ্ছা দেখো যে লাইসোজোম কিন্তু বিগলনকারী বা নিজে ধ্বংস হয়ে জীবাণু ধ্বংস করে দেয়। তো এই জন্য এর কিন্তু কিছু ধরনের এনজাইম প্রয়োজন হয়। তো এতে যে কয় ধরনের এনজাইম থাকে সেটা কিন্তু মনে রাখতে হবে, যে 40 থেকে 50 ধরনের এনজাইম এটা ঝিল্লি দ্বারা আবদ্ধ করে রাখে।
এই যে এটা যদি আমরা খেয়াল করি লাইসোজোমের কাজের ভিতরে, যে জীবদেহের অকোষীয় কোষ সম যেই কোষগুলো আর আমাদের দরকার নেই অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলে এদেরকে আত্মঘাতী থলিকা বা হচ্ছে সুসাইডাল ব্যাগ অর স্কোয়াড বলা হয়। অর্থাৎ এটা নিজে এনজাইম ক্ষরণ করে, নিজে বিকলিত হয় এবং ওই যে অপ্রয়োজনীয় কোষটা আছে বা অকেজো কোষটা আছে সেটাকেও কি করে দেয়, ধ্বংস করে দেয়। তো এই জন্য এটাকে বলা হয় হচ্ছে কি অটোফ্যাগি বা সুসাইডাল ব্যাগ অর স্কোয়াড। এরপরে দেখো যে রাইবোজোম পড়লাম এবং লাইসোজোম পড়লাম। তো রাইবোজোম এবং লাইসোজোমের মধ্যে পার্থক্যটা কি? তো প্রথম যে পার্থক্যের বিষয় সেটা হচ্ছে কি আবরণ। তো রাইবোজোমের ক্ষেত্রে আমরা কি পড়েছি, রাইবোজোমের ক্ষেত্রে কিন্তু কোনো আবরণ নেই, কিন্তু লাইসোজোমের কিন্তু আবরণ আছে এবং সেটা কয় স্তর বিশিষ্ট, দ্বিস্তর বিশিষ্ট, অর্থাৎ আবরণী দিয়ে এটি আবৃত, তবে এটা কোনো আবরণ থাকে না। এটা আবরণ কয় স্তর বিশিষ্ট, দ্বিস্তর বিশিষ্ট। এরপরে দেখো যে অবস্থানটা কোথায়, সাইটোপ্লাজমে বিচ্ছিন্নভাবে থাকে। রাইবোজোম যেটা আছে সেটা হচ্ছে মূলত সাইটোপ্লাজমে বিচ্ছিন্নভাবে ছড়ানো থাকে এবং এই যে লাইসোজোম এটা কিন্তু সাইটোপ্লাজমের সব জায়গাতেই দেখা যায়, অর্থাৎ সাইটোপ্লাজমে সর্বত্র প্রায় সমানভাবে সাজানো থাকে এই লাইসোজোম। এরপরে আসে হচ্ছে গঠন, অর্থাৎ রাইবোজোম এবং লাইসোজোম কি কি উপাদান দ্বারা গঠিত। রাইবোজোমের ক্ষেত্রে আমরা দেখি যে আরএনএ এবং হিস্টোন প্রোটিন, আমরা পড়ে এসেছিলাম যে রাইবোজোমের ক্ষেত্রে প্রোটিন এবং আরএনএ মিলেই মূলত রাইবোজোম গঠন করে এবং লাইসোজোম কিন্তু এই ধরনের প্রোটিন, কার্বোহাইড্রেট, আরএনএ, ডিএনএ এইগুলো দিয়ে তৈরি না। এটা কি ধরনের কি দিয়ে তৈরি থাকে, এনজাইম দ্বারা, এবং এটার সংখ্যা কত 40 থেকে 50, 40 থেকে 50, অর্থাৎ 40 থেকে 50 ধরনের এনজাইম কিন্তু এখানে বিদ্যমান। এরপরে আসো যে খণ্ডায়ন। এই যে রাইবোজোমটা থাকে এটা কিন্তু অসমভাবে খণ্ডিত অবস্থায় থাকে, অসমান খণ্ডে বিভক্ত, এবং অসমান খণ্ডের সংখ্যা কিন্তু দুটি অসমান খণ্ডে বিভক্ত থাকে। আর এই যে লাইসোজোম জিনিসটা থাকে সেটা কিন্তু খণ্ডকায়িত না, অর্থাৎ অখণ্ডিত অবস্থায় থাকে। এরপর আসো কাজ, যে রাইবোজোমের কাজ কি পড়ছিলাম আমরা, রাইবোজোমের কাজই হচ্ছে প্রোটিন সিনথেসিস করা, অর্থাৎ প্রোটিন সংশ্লেষিত করাই হচ্ছে রাইবোজোমের কাজ। কিন্তু লাইসোজোম যেটা করতেছিল যে জীবাণু ভক্ষণ করে, এবং এর যে আরেকটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে আন্তঃকোষীয় পরিপাক। কোষের যে পরিপাক, কোষের ভিতরের যে পরিপাক সেটা সংগঠিত করে মূলত কে, লাইসোসোম। এরপরে আসো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, কারণ বেশিরভাগ যে অঙ্গগুলো আছে এগুলো কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেই সৃষ্টি হয়। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটা মূলত কি কি নির্দেশ করে, জাল নির্দেশ করে। রেটিকুলাম মূলত কি নির্দেশ করে, জাল নির্দেশ করে, সুতার বুনন আর কি। তো যে সাইটোপ্লাজমে যে জালিকা বিন্যাস থাকে এটাকেই বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অন্তঃপ্লাজমীয় জালিকা। তো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর উৎপত্তিটা হয় কোথা থেকে, এটা হয় আছে সাইটোপ্লাজমের ঝিল্লি, নিউক্লিয়াস ঝিল্লি অথবা কোষ ঝিল্লি থেকে মূলত এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আছে এর উৎপত্তি হয়। এখন দেখো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হতে পারে, একটা হয় হচ্ছে মসৃণ আর একটা হয় হচ্ছে অমসৃণ। এখন মসৃণ আর অমসৃণের ভিতর পার্থক্য কি, অমসৃণ মানে কি, সেখানে কিছু না কিছু একটা আছে যার কারণে অমসৃণ। তো এই যে বস্তুটা সেটা হচ্ছে রাইবোসোম। তো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে সেখানে অবস্থান করবে কি, রাইবোসোম, কিন্তু যেটা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটার ক্ষেত্রে কিন্তু রাইবোসোম থাকবে না। তো এই যে পার্থক্য এটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো যে কোনটা প্রোটিন সিনথেসিস করে আর কোনটা প্রোটিন সিনথেসিস করে না। যেটাতে রাইবোসোম আছে অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, এটা কিন্তু প্রোটিন সিনথেসিস করে থাকে। তো দেখো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দু প্রকার, একটা হচ্ছে মসৃণ, একটা অমসৃণ। যদি রাইবোসোম থাকে সেটা কি হয়ে যাবে, অমসৃণ বা হচ্ছে দানাদার। তো এইখানে হচ্ছে প্রোটিন এবং এনজাইম যেটা থাকে সেটা হচ্ছে কি হয়, সংশ্লেষণ হয়। আর রাইবোসোম যদি না থাকে সেটা কি হবে, মসৃণ হবে বা কি হবে, দানাদার হবে। এবং এখানে থাকে হচ্ছে লিপিড এবং হরমোন সংশ্লেষণ। এখানে কি হবে, লিপিড এবং হরমোন সংশ্লেষণ। এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু 3 প্রকারের হয়ে থাকে। কয় প্রকার, 3 প্রকার, সিস্টার্নি, বেসিকল, টিউবুল। তো আমাদেরকে শুধু এই প্রকারভেদের নামগুলোই জানতে হবে।